ভাবুন তো আপনি ইনভেস্টমেন্ট করতে চান অথচ অপশান চারিদিকে প্রচুর। মিউচুয়াল ফান্ড রয়েছে, পিএমএস রয়েছে, আবার আরও একটা অপশান তো এখন প্রায়শই আমাদের কানে আসছে, সেটা হচ্ছে এসআইএফ অর্থাৎ স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড। এখন কেউ বলছে মিউচুয়াল ফান্ডের থেকেও আরও অনেকটা অ্যাডভান্স, আবার কেউ বলছে এটা নাকি পিএমএসের অল্টারনেটিভ, আবার অনেকে বলছে এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট অনেক বেশি। তাহলে এটা কি শুধুমাত্র ধনীদের জন্যই একটা ইনভেস্টমেন্ট অপশান? আপনার কি মনে হয়? এখন আসল প্রশ্ন হচ্ছে এই এসআইএফ আসলে কি? এই এসআইএফ, পিএমএস এবং মিউচুয়াল ফান্ড এই তিনটের মধ্যে মেন কোন পার্থক্য রয়েছে? আপনার জন্য কোনটা একদম পারফেক্ট? আর এতে রিস্ক কতটা, সেফটিও বা কতটা? আর আপনি যদি না জেনে না বুঝে ভুল প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করেন তাহলে রিটার্ন অনেকটা কমে যাবে, আবার অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে রিস্ক বেড়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসআইএফ কি এবং আপনার জন্য কোন ইনভেস্টমেন্ট প্রোডাক্টটা বেস্ট, আর কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার রিস্ক কতটা কম থাকবে এবং সেফটি কতটা বেশি থাকবে, পুরো ফুল ডিটেলসে আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয়, ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল, অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল ইজ সেবি registered, APME registered and AMFI registered. I have also done some NISM certification like equity derivative, commodity derivative, currency derivative, portfolio management service and MFD. আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি নিয়মিত ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড অর্থাৎ স্টক মার্কেট, পিএমএস এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আমরা আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে কিন্তু স্মার্ট ইনভেস্টমেন্টের অনেক পন্থা আপনারা জেনে যাবেন, আর আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো খুব সুন্দরভাবে নিতে পারবেন। তাই অতি অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং আপনাদের যারা প্রিয় মানুষ আপনারা চান যাদেরকে এই ইনভেস্টমেন্ট রিলেটেড জ্ঞানগুলো পৌঁছে দিতে, তাদের কাছে আমাদের ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলতে কিন্তু ভুলবেন না। এছাড়াও আপনারা ইনভেস্টিং পারপাস যদি পিএইচডি ক্যাপিটাল প্ল্যাটফর্মটি ইউজ করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করতে কিন্তু ভুলবেন না। আর যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপ স্টোর থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আর তারপর নর্মাল যে ফর্মালিটি মেনটেন করতে হয় সেটা করেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট চালু করতে পারেন। চলুন তাহলে আজকে চলে যাই আমাদের ভিডিওর মূল টপিকে। আজকের টপিক স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড অর্থাৎ এসআইএফ। ধরুন আপনার কাছে 10 থেকে 15 লাখ টাকা রয়েছে, আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তো এক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু রেগুলেটেড এবং প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের দ্বারা কিন্তু ফান্ডটা ম্যানেজ করা হয়ে থাকে। আর সবথেকে বড় কথা একটা সেফেস্ট চয়েস, খুব বিশাল রিস্ক নেই। যেমন স্টক মার্কেটে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করলে একটা বিশাল বড় রিস্ক থাকে, সেই রিস্কটা কিন্তু অনেকটাই কম থাকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে। এবার অন্যদিকে আপনি শুনলেন আপনার কোনো বন্ধু প্রত্যেক মাসে 1000 টাকা করে একটা এসআইপি করেছে, আর সেই এসআইপিটাও কিন্তু সে সেই ফান্ডেই করেছে আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন। ধরুন উদাহরণ হিসাবে আপনি একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন, আর আপনার বন্ধু 1000 টাকা করে একটা এসআইপি করলো সেই সেম এএমসির সেম ফ্লেক্সি ক্যাপ ফান্ডে। তো এক্ষেত্রে আপনার মনে আসতেই পারে যে আমি 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছি যে স্কিমে, সেই স্কিমে আরও একজন 1000 টাকা করে এসআইপি করছে। দুজনের ক্ষেত্রেই সেম স্টক, সেম ওয়েটেজ এবং সেম ডিসিশন, কিন্তু আমাদের দুজনকার তো রিস্ক আলাদা, টাইম হ্যারাইজেন আলাদা এবং পার্সোনাল যে গোল সেই গোলটাও আলাদা। ঠিক এই জায়গাতেই যে গ্যাপটা রয়েছে, অর্থাৎ আপনি যদি 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চান পিএমএসে, সেক্ষেত্রে সম্ভব নয়, কারণ পিএমএসের মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 50 লাখ রুপিস। আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তো সেক্ষেত্রে 500, 1000, 1000, 2000, 5000 টাকা করে যারা এসআইপি করছে তাদের ফান্ডটা যেভাবে ম্যানেজ করা হচ্ছে ঠিক সেম ওয়েতে আপনি 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেও কিন্তু আপনার ফান্ডটাও সেইভাবেই ম্যানেজ করা হচ্ছে। অর্থাৎ এই দুজনের মধ্যে কিন্তু একটা বিশাল
বিশাল বড় গ্যাপ তৈরি হচ্ছে, আর এই গ্যাপটাই কিন্তু চিহ্নিত করেছেন সেবি অর্থাৎ সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই যে সাধারণ ইনভেস্টরদের মধ্যে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা ফুলফিল করার জন্যই সেবি নতুন প্রোডাক্ট SIF স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড কিন্তু মার্কেটে লঞ্চ করেছেন। তো এবার আমরা জানবো এই SIF আসলে কি, এর ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের কোন কোন প্রসেসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এখানে ইনভেস্টমেন্ট করতে গেলে কি কি রুলস রেগুলেশন আমাদেরকে মেনে চলতে হবে। তো ডিটেলসে আমরা এখন সেটাই জানবো। সেবি 27 ফেব্রুয়ারি 2025 সালে প্রথম SIF ইন্ট্রোডিউস করে এবং তারপরেই কিন্তু 1 এপ্রিল 2025-এ এই SIF ফ্রেমওয়ার্ক কার্যকর হয়। এই SIF এ মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লাখ টাকা, টার্গেট সিরিয়াস এবং এক্সপিরিয়েন্সড ইনভেস্টর। আর এছাড়া এখানে কিন্তু মিউচুয়াল ফান্ড এবং PMS এই দুটো যে ক্যাটাগরির ইনভেস্টাররা রয়েছে, এদের মাঝামাঝি যে সমস্ত ইনভেস্টাররা রয়েছেন তাদের জন্যই কিন্তু এই স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে, মূলত উদ্দেশ্য তারাই। SIF এর সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো ডেরিভেটিভ ইউজ, অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং PMS এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র লিমিটেড কিছু ক্ষেত্রে ডেরিভেটিভ ইউজের পারমিশন রয়েছে, যেমন রিস্ক ব্যালেন্স করার ক্ষেত্রে এবং প্রপার হেজ করার জন্য, অর্থাৎ পোর্টফোলিওতে রিস্ক কমানোর ক্ষেত্রেই শুধুমাত্র আমরা ডেরিভেটিভের ইউজ দেখেছি মিউচুয়াল ফান্ড এবং PMS এর ক্ষেত্রে। বাট SIF স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু সেবির পারমিশন রয়েছে। শুধুমাত্র যে মার্কেট ওপরে গেলেই রিটার্ন জেনারেট করা হবে তা নয়, মার্কেট নিচে গেলেও কিন্তু প্রপার স্ট্র্যাটেজির মাধ্যমে এখানে রিটার্ন জেনারেট করা সম্ভব, অর্থাৎ এখানে লং করাও যাবে এবং শর্ট করাও যাবে। এই SIF কে আবার 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইকুইটি ওরিয়েন্টেড SIF, সেকেন্ড ডেট ওরিয়েন্টেড SIF এবং থার্ড হাইব্রিড SIF। তো প্রথমে আমরা জেনে নেব ইকুইটি ওরিয়েন্টেড SIF সম্পর্কে। এই ইকুইটি ওরিয়েন্টেড SIF এ কিন্তু মেনলি রিটার্ন জেনারেট হয় ইকুইটি মার্কেট থেকে, তবে মিউচুয়াল ফান্ড বা PMS এর থেকে এর কিন্তু একটু স্ট্র্যাটেজি আলাদা, কারণ এক্ষেত্রে লংও করা যাবে শর্টও করা যাবে। তো যারা লং কথার অর্থও জানেন না তাদের জন্য বলি, লং করার অর্থ হচ্ছে প্রথমে বাই করা তারপরে সেল করা, আর শর্ট পজিশন ক্রিয়েট করার অর্থ হচ্ছে প্রথমে সেল করা পরে বাই করা। এই দুটো স্ট্র্যাটেজির মাধ্যমেই কিন্তু ইকুইটি ওরিয়েন্টেড যে SIP এখান থেকে আমরা রিটার্ন জেনারেট করতে পারি। এই ইকুইটি ওরিয়েন্টেড SIF এর ক্ষেত্রে কিন্তু আরও 3টে স্ট্র্যাটেজি রয়েছে। ফার্স্ট ইকুইটি লং শর্ট ফান্ড, সেকেন্ড ইকুইটি এক্স টপ 100 লং শর্ট ফান্ড অ্যান্ড থার্ড সেক্টর রোটেশন লং শর্ট ফান্ড। তবে এক্ষেত্রে যেহেতু শর্ট করার পারমিশন রয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে ফান্ড ম্যানেজার তার ইচ্ছা মতো করে যতটা পার্সেন্টেজ সে শর্ট করে বসবে। এক্ষেত্রে সেবি স্ট্রিক্টলি উল্লেখ করে রেখেছে যে 25%ই শুধুমাত্র ডেরিভেটিভ বা শর্টে এক্সপোজার নিতে পারবেন। এরপর আমরা জেনে নেব ডেট ওরিয়েন্টেড SIF। এই ডেট ওরিয়েন্টেড SIF এর মূল উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র একটা স্টেবল ইনকাম জেনারেট করা নয়, ইন্টারেস্ট রেট সাইকেলও কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যদি ইন্টারেস্ট রেট বাড়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার এমন পজিশন ক্রিয়েট করতে পারেন যাতে ক্ষতিটা কম হয়, কাস্টমার যারা আছেন ইনভেস্টর যারা আছেন তাদের যাতে লস কম হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি তার ইচ্ছা মতো করে পজিশন ক্রিয়েট করতে পারে, তবে অবশ্যই সেবি রুলস রেগুলেশন মেনে তবেই। এই ডেট ওরিয়েন্টেড SIF এর ক্ষেত্রে দুটো স্ট্র্যাটেজি রয়েছে, ডেট লং শর্ট ফান্ড অ্যান্ড সেক্টরাল ডেট লং শর্ট ফান্ড। তবে ডেট ওরিয়েন্টেড SIF এর ক্ষেত্রে কিন্তু উইকলি একবার রিডেমশন করার পারমিশন রয়েছে। নেক্সট আমরা দেখে নেব হাইব্রিড ওরিয়েন্টেড SIF, অর্থাৎ এই হাইব্রিড ওরিয়েন্টেড SIF এর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অ্যাসেট অ্যালোকেশন করে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এক্ষেত্রে চাইলেই আমরা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারি, ডেটে ইনভেস্টমেন্ট করতে পারি এবং এছাড়াও কোনো আলাদা অ্যাসেট অ্যালোকেট করে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি ডাইনামিক অ্যালোকেশনের মাধ্যমে। এই হাইব্রিড ওরিয়েন্টেড SIF এর ক্ষেত্রেও কিন্তু দুটো স্ট্র্যাটেজি রয়েছে। নাম্বার 1 অ্যাক্টিভ অ্যাসেট অ্যালোকেটার লং শর্ট ফান্ড, নাম্বার 2 হাইব্রিড লং শর্ট ফান্ড।
তবে এই ক্যাটাগরিতে কিন্তু আমরা উইকলি সর্বোচ্চ 2বার রিডেমশন করতে পারি। এবার আমরা মূলত মিউচুয়াল ফান্ড, পিএমএস এবং এসআইএফ এর পার্থক্যগুলো দেখে নেব, কারণ আপনারা যদি এই পার্থক্যগুলো সঠিকভাবে জানতে পারেন তাহলে নিজেরাই কিন্তু নিজেদের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট চুজ করতে পারবেন। এবার আমরা জেনে নেব মিউচুয়াল ফান্ডের এবং পিএমএস এবং এসআইএফ এর মধ্যে মেন পার্থক্যগুলো। এই পার্থক্যগুলো জানলে আপনাদের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট চুজ করা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে, অর্থাৎ কোন প্রোডাক্টটা আপনাদের জন্য পারফেক্ট, পিএমএস, মিউচুয়াল ফান্ড নাকি এসআইএফ। যেমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখুন, আমরা যদি প্রথমেই আসি মিনিমাম ইনভেস্টমেন্টের কথা, তাহলে মিনিমাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি চাইলে 500, 1000, 2000 থেকেও কিন্তু এসআইপি স্টার্ট করতে পারেন। এক্ষেত্রে খুব কম অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করা সম্ভব। কিন্তু আপনি যদি পিএমএসে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে পিএমএস এর ক্ষেত্রে কিন্তু মিনিমাম 50 লাখ টাকা ক্যাপিটাল থাকলে তবেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর এসআইএফ এর ক্ষেত্রে 10 লাখ টাকা, অর্থাৎ মিনিমাম 10 লাখ টাকা আপনার ক্যাপিটাল থাকলে তবেই আপনি এসআইএফ এর কিন্তু পারফেক্ট একজন ইনভেস্টর। এবার যদি আমরা পোর্টফোলিও বিচার করি তাহলে দেখব মিউচুয়াল ফান্ড কিন্তু সবার জন্য এক, আর পিএমএস এর ক্ষেত্রে কিন্তু কাস্টম, আর এসআইএফ এর ক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজি ভিত্তিক। আর ডেরিভেটিভস এর প্রসঙ্গে যদি দেখি তাহলে মিউচুয়াল ফান্ড এবং পিএমএস এর ক্ষেত্রে কিন্তু খুব লিমিটেড কয়েকটা ক্ষেত্রেই ডেরিভেটিভ ইউজ করার পারমিশন দিয়েছেন সেবি, বাট এসআইএফ এর ক্ষেত্রে কিন্তু 25% পর্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্টমেন্ট করা যাবে। আর ট্যাক্সেশনের ব্যাপারটা যদি খুঁটিয়ে দেখেন তাহলে মিউচুয়াল ফান্ডে যে স্কিমে ইনভেস্টমেন্ট করছে সেই পার্টিকুলার স্কিম অনুযায়ী ট্যাক্স দিতে হবে। পিএমএস এর ক্ষেত্রে ইনভেস্টরের লেভেল অনুযায়ী কোন ইনভেস্টর কোন লেভেলে আছেন তার পর্যালোচনা করে তারপরেই কিন্তু ট্যাক্সের হিসাবটা করা হয়। আর এসআইএফ এর ক্ষেত্রে কিন্তু ট্যাক্সেশন একদম মিউচুয়াল ফান্ডে যেমন নেওয়া হচ্ছে ঠিক সেই রকমই করা হয়েছে, অর্থাৎ সিম্পল ট্যাক্সেশন। আর লিকুইডিটি যদি দেখেন তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ডেলি আপনি চাইলেই প্রতিদিন যখন ইচ্ছা আপনি উইথড্র করতে পারেন, তার জন্য কোনো রকম রুলস রেগুলেশন নেই, কোনো স্ট্রিক্টলি কোনো অর্ডার দেওয়া নেই যে এতদিন, যেমন অন্যান্য ক্ষেত্রে আমরা দেখলাম ডেট ওরিয়েন্টেড এসআইএফ এর ক্ষেত্রে দেখছি অন্ততপক্ষে সপ্তাহে একবার, হাইব্রিডের ক্ষেত্রে দেখছি সপ্তাহে 2বার। তো এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো রকম পার্টিকুলার ওরকম নেই। আর পিএমএস এর ক্ষেত্রে কি অনুযায়ী এগ্রিমেন্ট হচ্ছে সেই এগ্রিমেন্টে যা লেখা থাকবে সেই অনুযায়ী কিন্তু লিকুইডিটি অর্থাৎ আপনি রিডিম করতে পারেন। আর এসআইএফ এর ব্যাপারটা যদি দেখেন তাহলে এক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যেভাবে আমাদেরকে উইথড্র করলে সুবিধা হবে সেইভাবেই কিন্তু উইথড্রটা করা হয়। এবার আমরা দেখব এসআইএফ কাদের জন্য উপযুক্ত। মেনলি এসআইএফ তাদের জন্য উপযুক্ত যারা কিনা মিউচুয়াল ফান্ড বোঝেন, মার্কেটে যখন ভোলাটিলিটি থাকে সেই ভোলাটিলিটিতে প্যানিক করে যান না এবং লং টার্ম হরাইজেন রয়েছে। আর যারা স্ট্র্যাটেজিক বেসড ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এসআইএফ একদম বেস্ট। তবে এসআইএফ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে রুলস রয়েছে তার মধ্যে রয়েছে মিনিমাম 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতেই হবে, অর্থাৎ মার্কেটে ভোলাটিলিটি থাকার কারণে কখনো যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10 লাখ টাকার নিচে নেমে যায় তাহলে কিন্তু ফুল অ্যামাউন্ট এক্সিট করে নিতে হবে। আর এখানে কিন্তু পার্শিয়াল এক্সিট আপনি করতে পারেন, তো সেক্ষেত্রে ধরুন 10 লক্ষ টাকাটা প্রফিট করে আপনার 12 লাখ টাকা হলো, তো সেক্ষেত্রে ওই এক্সট্রা 2 লাখ টাকা কিন্তু আপনি চাইলে আপনি রিডিম করে নিতে পারেন। বাট এক্ষেত্রে একটা কথা আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে যদি কখনো মার্কেট ভোলাটিলিটির কারণে 10 লাখের নিচে হয়, যেহেতু ফুল অ্যামাউন্ট আপনাকে এক্সিট করে নিতে হবে, তাই সব সময় মনে রাখবেন যে প্রফিটের ফুল অংশটা অর্থাৎ ফুল অ্যামাউন্টটা যেন উইথড্র করে নেবেন না। কারণ এক্ষেত্রে কিছু অ্যামাউন্ট যদি আপনি রাখেন তাহলে মার্কেটে যখন একটা চরম লেভেলের ভোলাটাইল থাকে, মার্কেট ভোলাটিলিটি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি কিছু লসও হয় তো ওক্ষেত্রে প্রফিটের যদি কিছু অংশ ওখানে থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, অর্থাৎ এসআইএফ ইনভেস্টমেন্টটা আপনার থাকবে, ওখানে স্টে করতে পারবেন। বাট আদারওয়াইজ না হলে কিন্তু আপনি স্টে করতে পারবেন না। তো এই দিকগুলো খুব ভালো করে মাথায় রাখবেন। আর আরও যে কিছু রুলস রয়েছে, অর্থাৎ এসআইএফ কারা লঞ্চ করতে পারবে। আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরা নানা রকম স্কিম তারা পাবলিক করে রেখেছেন। সেই সমস্ত প্রোডাক্ট যেগুলো অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, আমরা সেগুলোর মাধ্যমে কিন্তু যেটা ইচ্ছা
সেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই এসআইএফ যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চাই, এসআইএফও কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু লঞ্চ করবেন। তবে নিয়ম কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপর রয়েছে যেটা কিনা সমস্ত এএমসি কোম্পানি লঞ্চ করতে পারবে না। তো এবার আপনার হয়তো মনে হতে পারে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো তো আমাদের জানার বিষয় নয়, অ্যাজ অ্যান ইনভেস্টার আমরা সেটা জেনে কি করব? কিন্তু না, রুলস রেগুলেশন সেফটির বিষয় মাথায় রেখে আপনি যদি একটু জেনে নেন তাহলে কি হবে, এই এসআইএফ কতটা সেফটি সেটা আপনি বুঝতে পারবেন। কারণ এএমসির মধ্যে যে রুলসগুলো চাপিয়ে দেওয়া হয়েছে সেবির তরফ থেকে সেটা হচ্ছে, ফার্স্ট 3 বছরের ট্র্যাক থাকতে হবে, সেকেন্ড মিনিমাম 10,000 করোড় AUM থাকতে হবে, আর যদি 10,000 কোটি টাকার AUM না থাকে সেক্ষেত্রে একটা বিকল্প অপশান কিন্তু সেবি দিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে 5,000 কোটি টাকার AUM হলেও তারা এসআইএফ লঞ্চ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে CIO অর্থাৎ চিফ ইনভেস্টার অফিসারের অন্ততপক্ষে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সেই অফিসারের আন্ডারে যে সমস্ত আরও ইনভেস্টমেন্ট অফিসাররা থাকবেন তাদের মধ্যেও কিন্তু মিনিমাম 500 কোটি টাকা AUM ম্যানেজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং 3 বছরের সেটা মিনিমাম থাকতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা 10 বছরের CIO অর্থাৎ চিফ ইনভেস্টমেন্ট অফিসার যার কাছে কিনা 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, এবং তার নিচে যে অফিসাররা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকা দরকার ফান্ড ম্যানেজ করার, আর মিনিমাম 500 কোটি টাকার AUM ম্যানেজ করার অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তবে গিয়েই কিন্তু তারা এসআইএফ লঞ্চ করার মতো পারমিশন সেবি থেকে পাবে। তো সেবি কিন্তু পুরোটাই আমাদের যারা সাধারণ ইনভেস্টাররা রয়েছেন তাদের সেফটির কথা ভেবে, তাদের সিকিউরিটির কথা ভেবেই কিন্তু এই রুলসগুলো রেখেছেন, এই ক্রাইটেরিয়াগুলো রেখেছেন। কারণ অন্যান্য যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে যেমন পিএমএস বা মিউচুয়াল ফান্ড, সেক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভ বা শর্ট এক্সপোজার নেওয়ার কোনো পারমিশন নেই। বাট যেহেতু এসআইএফ এর ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্সড যদি অফিসার না হন সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের টাকার উপর রিস্কটা একটু বেড়ে যেতে পারে। তাই সেই কারণেই সেবি কিন্তু সমস্ত দিক থেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন যাতে সাধারণ ইনভেস্টরের সাথে খারাপ কোনো ঘটনা না ঘটে। তো এই সমস্ত দিকগুলো যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে এক কথায় আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এসআইএফ অনায়াসে আমরা বলতে পারি একটা সেফ প্রোডাক্ট, রেগুলেটেড প্রোডাক্ট, যেখানে আমরা অনায়াসেই ইনভেস্টমেন্ট করতে পারি। আমাদের অন্তত মার্কেটে যে ভোলাটিলিটি থাকবে সেই ভোলাটিলিটিটা দেখতে হতে পারে, কিন্তু বিশাল বড় রিস্ক বা ভুল কোনো ডিসিশন যে ফান্ড ম্যানেজার নেবেন এই রকম আশঙ্কা কিন্তু খুব কম রয়েছে। ওভারঅল ভিডিওটার সংক্ষেপে যদি আসি, মিউচুয়াল ফান্ড আমাদেরকে দিচ্ছে একটা সিম্পলিসিটি অর্থাৎ সিম্পল একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, আর পিএমএস অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস আমাদেরকে দিচ্ছে কাস্টমাইজেশনের সুবিধা, এবং এসআইএফ দিচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজি মেনটেন করার মতো একটা শক্তিশালী ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেখানে ইনভেস্টমেন্ট করে আমরা কিন্তু মার্কেটে যে রিটার্নটা এক্সপেক্ট করা যায় তার থেকে একটু বেশি আশা করতেই পারি। কারণ এক্ষেত্রে মার্কেট উপরে গেলেও রিটার্নের অপরচুনিটি রয়েছে, আবার মার্কেট নিচে আসলেও কিন্তু রিটার্নের একটা অপরচুনিটি রয়েছে। তবে এই পুরো ভিডিওটা দেখলেন, জানলেন, বুঝলেন পিএমএস কি, মিউচুয়াল ফান্ড কি, এসআইএফ কি। তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনি ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে বা এসআইএফ, আপনি যেখানেই ইনভেস্টমেন্ট করুন না কেন, ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অর্থাৎ রিস্ক কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আছে। তাই ইনভেস্টমেন্ট করার আগে সঠিকভাবে রিস্ক অ্যানালাইসিস করে তারপর ইনভেস্টমেন্ট করবেন। আপনার যদি পার্সোনাল অ্যাডভাইজার থাকে তার থেকে পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, আর কখনো সঠিক অ্যাসেট অ্যালোকেশন না করে একটা ক্ষেত্রেই সমস্ত অর্থ কিন্তু অন্ধভাবে ব্লাইন্ডলি ইনভেস্টমেন্ট করবেন না। এটা আমার রিকোয়েস্ট থাকলো সবার কাছে। আর আপনারা আশা করি এই ভিডিওটা দেখে এসআইএফ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়েছেন। তাহলে ইনভেস্টমেন্ট করার আগে ভেবে চিন্তে সঠিকভাবে অ্যানালাইসিস করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আপনারা যদি পিএইচডি ক্যাপিটালের প্ল্যাটফর্মটি ইউজ করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে
আর অ্যাপেল ইউজার হলে অ্যাপ স্টোর থেকে আমাদের পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে ভুলবেন না। আর এই প্রসেসে যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।